বইরস চ্যানেলে আমরা আজকে শুরু করছি হুমায়ুন আহমেদ মিসির আলী সিরিজের উপন্যাস আমি মিসির আলী। আজ ১৭তম পর্ব। সুলতান হাসল। নেই হাসি, যা চট করে মুখ থেকে মুছে যায়, কিন্তু শরীরে থেকে যায়। বেশ কিছুক্ষণ শরীর দুলতে থাকে। এই প্রথম মিসির আলী শরীর গুলিয়ে উঠল। তার কাছে মনে হলো ঘেন্নাকর কিছু তার সামনে বসে আছে। সুলতান বলল, স্যার, এখন আপনি আমাকে সামান্য ভয় পাচ্ছেন। আপনার চোখ মুখ শুকিয়ে গেছে। কোম্পানি হিসেবে আমি খারাপ হব না। আমি শিক্ষিত একজন মানুষ। অঙ্কশাস্ত্রের মতো একটা জটিল বিষয়ে অপার পিএইচডি ডিগ্রি আছে। আপনি যদি অঙ্কের ছাত্র হতেন তাহলে আমাকে চেনা চেনার সামান্য সম্ভাবনা ছিল। আমার পিএইচডির কাছে কাজ খুবই ভালো হয়েছিল। গ্রুপ থিওরির সব বইয়েই সুলতান ফাংশন বলে একটা ফাংশনের উল্লেখ আছে। আমার নাম তার নাম। যৌবনে এই দিকে কিছু দেখা মেধা ব্যয় করেছিলাম, পরে এইসব অর্থহীন মনে হয়েছে। স্যার, আমি কি বলছি আপনি কি শুনছেন? জি, শুনছি। এখন আমার কাছে মনে হচ্ছে আসল রহস্য পদার্থবিদ্যা বা অঙ্কে না, আসল রহস্য মানুষের মনে। আকাশ যখন অন্তহীন, মানুষের মনও তাই। পৃথিবীর বেশিরভাগ অঙ্কবিদ আকাশের দিকে তাকিয়ে থাকতে ভালোবাসেন। আমিও ভালোবাসি। আকাশের দিকে তাকালে জাগতিক সবকিছু তুচ্ছ মনে হয়। উই আর গোয়িং ইন স্যাগনিফাইন্ট। আমাদের জন্ম মৃত্যু সবই অর্থহীন। মিসির আলী বললেন, তুমি কি মানুষ খুন করেছো? সুলতান জবাব দিল, না। মিসির আলী বসে স্তব্ধ হয়ে আছেন। সুলতান হুইল চেয়ারে ঘুরিয়ে চলে যাচ্ছে। পেয়ারা গাছের নিচে বরকুতকে দেখা যাচ্ছে, সে কুকুরকে গোসল দিচ্ছে। রোদ উঠছে, আবহাওয়া অত্যন্ত মনোরম। চেরি গাছ থেকে একটা দুটা করে ফুল পড়ছে। ফুলগুলি গাছে যত সুন্দর দেখাচ্ছে, হাতে নেওয়ার পর তত সুন্দর লাগছে না। কিছু সৌন্দর্য দূর থেকেই দেখতে হয়, কাছ থেকে দেখতে হয় না। আমার নাম সুলতান। সাধারণত গরিব ঘরের ছেলে মেয়েদের এ জাতীয় নাম থাকে। সুলতান, সম্রাট, বাদশা। বাবা মা ভাবেন বড় হয়ে ছেলে বাচ্চা রাজা হবে। আমি কোনো গরিব ঘরের সন্তান ছিলাম না, বিত্ত পরিবারের সন্তান ছিলাম। আমার বাবা মা সন্তানদের নামকরণের মতো তুচ্ছ বিষয়ে আগ্রহ ছিল না। আমরা অনেকগুলি ভাই বোন ছিলাম, যা প্রতি বছর একটি করে সন্তান প্রসব করতে ক্লান্ত হয়ে পড়েছিলেন। জন্ম হবার পর থেকেই মাকে বিছানায় শোয়া পেয়েছি। নিজের সন্তানদের দিকে তাকানোর মতো অবস্থা তার ছিল না। তার মন এবং শরীর দুটোই নষ্ট হয়ে গিয়েছিল। শেষের দিকে তিনি মৃত্যুর জন্য অপেক্ষা শুরু করলেন। আমরা থাকতাম পুরন ঢাকার একটা বাড়িতে। সেই বাড়িটাও বিশাল। সেই বাড়িতে উঁচু পাঁচিলে ঘেরা। আমাদের পড়াশোনার জন্য ঢাকায় এনে রাখা হয়েছিল, কিন্তু সেই দিকে কারো নজর ছিল বলে মনে হয় না। বাবা ব্যস্ত তার ব্যবসা নিয়ে। আজ ঢাকা, কাল নারায়ণগঞ্জ, পরশু খুলনা, এই অবস্থা। মা বিছানায়, বাড়ি ভর্তি কাজের লোক। এরা পান খেয়ে ব্যস্ত ভঙ্গিতে চলাফেরা ছাড়া আর কিছুই করে না। সন্ধ্যার পর দুজন প্রাইভেট টিউটর আসেন। তারা চা পানি খান, বেত নিয়ে হম্বিতম্বি করেন। সপ্তাহে 3 দিন আসেন। একজন মাওলানা, তার বিরাট দাড়ি, চোখে সুরমা। তিনি আমাদের কোরআন শরীফ পাঠ করে শেখান। বিরাট বিশৃঙ্খলার ভেতরেও আমরা বড় হচ্ছি, তবে বিশৃঙ্খলারও নিজস্ব ছন্দ আছে। কোথাও ছন্দ পতন হচ্ছে না। একদিন হলো আমার বড় বোন মারা গেল। ভালো মানুষ, সারাদিন কাজকর্ম করছে, মৌলানা সাহেবের কাছে সিপারা পড়ছে, রাতে এশার নামাজ পড়ে মৃত্যুতে গিয়েছে। সেই ঘুম আর ভাঙল না। বাবা তখন চিটাগাঙে। তিনি খবর পেয়ে কাজকর্ম ফেলে চলে এলেন। তাকে কন্যা শোকে অধীর বলে মনে হলো না। তিনি শুধু বারান্দায় এ মাথা থেকে ও মাথা পর্যন্ত হাঁটতে লাগলেন। আজ বাবা বলতে লাগলেন, সমস্যাটা কি, ঘটনাটা কি? বড় বোনের মৃত্যুর পেছনে কোনো সমস্যা বা ঘটনা হয়তো ছিল। আমি নিতান্তই শিশু বলে বুঝতে পারিনি। আমার বড় বোনের নাম মিরু। তো তার তখন 18-19 বছর বয়স। সমস্যার সময় আমার ধারণা ভালো কোনো সমস্যা ছিল। বড় বোনের মৃত্যুর ঠিক 6 মাসের মাথায় মারা গেল আমার মেজো ভাই। তার নাম ইজাজত। স্কুল থেকে ফেরার পথে রিস্কায় ধাক্কা খেয়ে নর্দমায় পড়ে গিয়ে মাথা ব্যথা পেল।
বাসায় এসে কয়েকবার বমি করে চোখ উল্টে দিল। বাবা শোকে যে অভিভূত হলেন তা না, চোখ মুখ কুঁচকে বললেন, সমস্যাটা কি? ট্রাকের নিচে পড়ে মারা যায় এটা ঠিক আছে, কিন্তু রিস্কার নিচে পড়ে মৃত্যু হয় এটা কেমন কথা? আর কিচ্ছু না, অভিশাপ লেগে আছে, মহা অভিশাপ লেগে আছে এই বাড়িতে, আর থাকা ঠিক হবে না। সেই বছরের শেষ দিকে আমার সবচেয়ে ছোট বোনটি মারা গেল। তার মৃত্যু স্বাভাবিকভাবে হয়েছিল বলা চলে। দ্বিপথেরিয়ার মৃত্যু। ছোট বোনের মৃত্যুর পর বাবা সবাইকে নিয়ে গ্রামের বাড়িতে চলে এলেন। ঠিক হলো ঢাকার নতুন কোনো বাড়ি ঠিক না হওয়া পর্যন্ত আমরা গ্রামে থাকব। অভিশাপ লাগা বাড়িতে ফিরে যাব না। গ্রামের বাড়িতে আমাদের লেখাপড়া দেখিয়ে দেওয়ার জন্য সার্বক্ষণিক একজন শিক্ষক রাখা হলো। তার নাম ইদ্রিস, মোহাম্মদ ইদ্রিস মাস্টার। বাবা তাকে ডেকে বিশেষ নির্দেশ দিলেন শিশুদের শাসনে রাখতে হবে, কঠিন শাসন। পড়াশোনা না করলে, বেয়াদবি করলে মেরে তক্তা বানিয়ে দেবে, কোনো অসুবিধা নেই। শিশুদের দুইটাই ওষুধ, একটি কৃমির আরেকটা মার। মোহাম্মদ ইদ্রিস অত্যন্ত উৎসাহে তার কর্মকাণ্ড শুরু করলেন। প্রতিদিনই তিনি নির্যাতনের নানান কৌশল বের করতে লাগলেন। দুই হাতে ইট দিয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকা দিয়ে শুরুটা করলেন। হাতের ইট তার পায়ে ফেলে দিয়ে তাকে পায়ে খোঁড়া করে ফেলার চেষ্টা করেছিলাম বলেই হয়তো আমার শাস্তির ব্যাপারে তিনি যত্নবান হলেন। এমন সব শাস্তি যা অনেক চিন্তা ভাবনা গবেষণা করে বের করতে হয়, চট করে মাথায় আসে না। আমাকে তিনি এক বিকেলে এক ধরনের শাস্তি দেওয়ার জন্য মন্দিরে মন্দিরে ঢুকলেন। গা থেকে শার্ট খুলে খালি গা করলেন। দড়ি দিয়ে দুই হাত পা পেছন মোড়া করে বাঁধলেন। তারপর দুটো প্রকাণ্ড বড় মাকড়সা সুতা দিয়ে বেঁধে আমার গলায় মালায় পরিয়ে দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে চলে গেলেন। আমার মাকড়সা ভীতি আছে, এ নিরীহ প্রাণী মানুষরা কোনো ক্ষতি করে না, কিন্তু যারা একে ভয় পায় তাদের কাছে এরা রাজ্যের বিভীষিকা নিয়ে উপস্থিত হয়, যে কারণে মাকড়সা ভীতির আলাদা নাম পর্যন্ত আছে। প্রথম কিছুক্ষণ আমার মনে হলো আমি বোধহয় এক্ষুনি মারা যাব। সুতা দিয়ে বাঁধা মাকড়সা দুটো সারা গায়ে কিলকিল করছে, গলা বেয়ে মুখের দিকে উঠতে চেষ্টা করছে। আমি চিৎকার করার চেষ্টা করছি, গলা দিয়ে সামান্যতম শব্দও বের হচ্ছে না। আমার ইচ্ছা করছিল ছুটে গিয়ে দরজায় আছড়ে পড়ি, সেটা সম্ভব হচ্ছিল না, কারণ আমার হাত পা জমে গিয়েছিল। ঘর অন্ধকার, আমি চোখে কিছুই দেখছি না, কিন্তু অদ্ভুত কারণে মাকড়সা দুইটাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে তাদের গা থেকে হালকা সবুজ আলো বের হচ্ছে। এই সময় অদ্ভুত একটা ঘটনা ঘটলো চোখের সামনে। দেখলাম একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার মুখে হাসি, যুবতী মেয়ে, তার গায়ে কোনো কাপড় নেই, তার জন্য কোনো লজ্জাও নেই। তার মাথা ভর্তি ভর্তি লম্বা চুল, সেই চুল মুখের উপর থেকে পড়ে আছে বলে মুখ পরিষ্কার দেখা যাচ্ছে না। মেয়েটা বলল, মাকড়সা তো সামান্য পোকা, তুই ভয়ে দেখে মরে যাচ্ছিস। আমি বললাম, আপনি মাকড়সা দুইটা ফেলে দিন, আপনার পায়ে পড়ি। নারী মূর্তি বলল, পায়ে পড়ে লাভ হবে না, আমি মাকড়সা হাত দিয়ে ছোবো না, স্নান করে এসেছি, হাত নোংরা হবে। তুই মাকড়সার দিকে না তাকিয়ে আমার দিকে তাকিয়ে কথা বল, তাহলে ভয় কমবে। আমি বললাম, আপনি কে? নারী মূর্তি চাপা গলায় বলল, আমি গৌরকালী। কি আশ্চর্য, তুই তো দেখি মাকড়সার ভয়ে মরেই যাচ্ছিস, পেচ্ছাপ করেও মন্দির অপবিত্র করে ফেলছিস। তুই কেমনে ছেলে বলে দেখি, কেমন ছেলে বল দেখি, মাকড়সার ভয়ে কেউ পেছাব করে? ছি। আমি বললাম, আপনি একটা কাঠি দিয়ে মাকড়সা দুটো ফেলে দিন। নারী মূর্তি চাপা হাসি হাসতে হাসতে বলল, পাগলের মতো কথা বলবি না, আমি এখন কাঠি পাবো কোথায়? কাঠি খুঁজতে হলে মন্দিরের বাইরে যেতে হবে, কুয়ার পাড়ে তোর মাস্টার বসে আছে, আমি ন্যাংটা হয়ে তার সামনে যাব নাকি? তোকে একটা বুদ্ধি দেই, শোন, এই মাস্টার তোকে অনেক আরো যন্ত্রণা দেবে, যন্ত্রণা দেওয়ার আগেই ব্যবস্থা করে ফেল। কি ব্যবস্থা? মাস্টারকে পায়ে দেখি কুয়ার পর বসে থাকে, আচমকা ধাক্কা দিয়ে বেটাকে কুয়ার ভেতর ফেলে দিবি, পারবি না? না, না পারার কি আছে, এক ধাক্কায় সব সমস্যার সমাধান। খুব গহীন কুয়া, নিচে বিষাক্ত গ্যাস, একবার পড়লে আর দেখতে হবে না। কাজটা তুই মরে করেছিস সেটাও কেউ বুঝবে না, ভাববে নিজে নিজেই পড়ে গেছে।
আমার অবশ্য ধারণা কেউ সারা কোনোদিন জানবেও না যে এইখানে একজন মানুষ পড়ে আছে। মন্দিরের ভেতরে চিতি। এরপর আমার কিছু মনে নেই। হয়তো আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। এই ঘটনার ৩য় দিনে আমি মোহাম্মদ ইবলিশ ইদ্রিস মাস্টারকে ধাক্কা দিয়ে কুয়ায় ফেলে দেই। কুয়োটা খুব গভীর তো বটে। ধাক্কা দেওয়ার পরে ঝপাং শব্দটা কানে আসে ও আল্লা গো আল্লা গো শব্দটি ২ বার শোনা যায়। তারপর সব নিস্তব্ধ। আমি খুব স্বাভাবিকভাবে কুয়ার পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করি, তারপর চলে আসি।